हेलो एवरीवन आजकेर क्लासे आमरा ऑपरेशन सिंदूर निये पढ़बो। तोमरा जानो जारा जारा मिसलेनियास परीक्षा देबे शुधु तारा नয় सबाई যারা পরীক্ষা দেবে না তারাও জানে যে অপারেশন সিন্দুর কতটা ইম্পর্টেন্ট। অপারেশন সিন্দুর কি, অপারেশন সিন্দুর কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, এইগুলো কিন্তু মোটামুটি যারা ওয়াকিবহাল, যারা খবরের কাগজ পড়ে, সোশ্যাল মিডিয়া করে, যারা পানের দোকানে বসে, পান বিড়ির দোকানে বসে, চায়ের দোকানে বসে আলোচনা করে, সকলে জানে যে এটা কি। তো আমাদের পরীক্ষায় এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, রেলিভেন্ট হয়ে যাচ্ছে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। এবার যেহেতু আমরা একটা মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশনের জন্য পরীক্ষা দেব, তাহলে কি আমাদের শুধুমাত্র ওরকম জেনারেল একটা ওভারভিউ থাকলে হবে না, আমাদের কিছু কিছু জিনিস একটু ডিটেলসে জানতে হবে, কিছু কিছু পার্সপেক্টিভ জানতে হবে। তো সেই জন্য আমরা এই ক্লাসটা করব। দেখো, অপারেশন সিন্দুর মার্কস a decisive evolution in India's counter-terrorism and military doctrine, signaling a strategic shift from earlier restraint to an assertive, conventional and publicly acknowledged retaliatory response to terrorism. এই যে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এখানে কিন্তু প্রচুর কথা বলা হয়ে গেল, ঠিক আছে। তো দেখো, ডিসাইসিভ মানে নয় এসপার নয় ওসপার, এইরকম একটা ডিসাইসিভ এভলিউশন ইন ইন্ডিয়াস কাউন্টার টেররিজম অ্যান্ড মিলিটারি ডক্ট্রিন। ভারতের যে আগে কাউন্টার টেররিজম ডক্ট্রিন ছিল, মিলিটারি ডক্ট্রিন ছিল, তার থেকে কি একটা এভলিউশন ঘটলো, ঠিক আছে। সিগন্যালিং আর স্ট্র্যাটেজিক শিফট ঘটেছে কি থেকে কিসে? আর্লিয়ার রিস্ট্রেন্ট টু অ্যান অ্যাসার্টিভ, কনভেনশনাল, পাবলিকলি অ্যাকনলেজড রিটালিয়েটরি রেসপন্স। মানে আগে যে একটা ধরা বাঁধা একটা মিক রেসপন্স থাকতো, তারা আমাদের বর্ডার ক্রস করে এসে আমাদের টেরিটরিতে টেররিজম করছে, কিন্তু আমরা কি করছি? আমরা বদলে তাদের দেশের সরকারের সাথে কথা বলছি যে আপনারা কিছু স্টেপ নিন। আমরা কথাবার্তার মাধ্যমে সব কিছু সলভ করার চেষ্টা করতাম। বর্তমানে কি হয়েছে? অ্যাসার্টিভ, কনভেনশনাল, পাবলিকলি অ্যাকনলেজড রিটালিয়েটরি রেসপন্স। অ্যাসার্টিভ মানে আমরা এবার এগিয়ে এসছি। কনভেনশনাল, আগেকার দিনে কি আনকনভেনশনাল জিনিসপত্র হতো, যে আমাদেরকে মেরে যাচ্ছে, আমরা তার বদলে কি করছি? পাকিস্তানের সরকারকে বলছি, পাকিস্তানের লোকজনের সাথে আরও ওই যে আমান কি আশা, সখ্যতা বাড়ানোর চেষ্টা করছি, সেটা আনকনভেনশনাল মেথড ছিল। বা থার্ড পার্টি কারোকে বলছি, ইন্টারন্যাশনাল যে ফোরামগুলো আছে সেখানে নিজেদের কথা বলছি যে আপনারা কিছু করুন, আমাদের দেশে এইরকম হচ্ছে। কিন্তু এখন আমরা কনভেনশনাল মেথড ইউজ করেছি। আমাদের যদি টেররিস্টরা অ্যাটাক করে, আমরা পাল্টা দুগনা অ্যাটাক করব। আর পাবলিকলি অ্যাকনলেজ রিটালিয়েটরি, এবং আমরা সেটা স্বীকার করব পাবলিকলি যে হ্যাঁ আমরা করেছি, আমাদের টেররিস্টরা অ্যাটাক করেছে, তাই আমরা তাদেরকে রেসপন্ড করেছি। তো ওই যে ঘর মে ঘুষকর মারেঙ্গে, এই যে একটা অ্যাটিটিউড এসছে সেইটা, ঠিক আছে। তো দেখো এখানে এবার কি বলছে? অপারেশন সিন্দুর ইজ ইন্ডিয়াস মোস্ট এক্সটেন্সিভ কাউন্টার টেরর মিলিটারি স্ট্রাইক। আগে কি ছিল? মিলিটারির সাথে যুদ্ধ করছে, এরকম ছিল। এবার কি হচ্ছে? টেররিস্টরা নেমেছে, তাদেরকে পাল্টা দেওয়ার জন্য আমরা মিলিটারিদের ডিপ্লয় করে দিয়েছি। মিলিটারি তার মানে এখানে মেনলি এয়ারফোর্স, তারা ওই দিকে ওই দিকে গেছে, বর্ডারের ওই পারে গিয়ে টেররিস্টদের মেরে এসছে, ঠিক আছে। আগে কি ছিল? টেররিস্টদের মারার জন্য আমরাও অনেক সাইঅপস চালিয়েছি, স্পেশালি হচ্ছে ওই যে এজেন্টদের দিয়ে 1-on-1 মেরে আসার মতো, যেরকম এক থা টাইগার তো বলবো না, ওটা একটা বলিউডের সিনেমা, তার চেয়ে বেশি হচ্ছে ওই ফ্যান্টম সিনেমাটাতে যেরকম দেখিয়েছিল সাইফ আলি খানের ক্যারেক্টারটা, খানিকটা ওই রকম। একজনই যাচ্ছে, একজন এজেন্ট, সে কাজ করে আসছে। আননোন গানম্যান, শুনে থাকবে, আননোন গানম্যান হচ্ছে এই টেররিস্টকে মারলো, এই টেরর ক্যাম্পের লিডারকে মারলো, এই ধরনের, এগুলো আনকনভেনশনাল। কিন্তু ডিরেক্ট মিলিটারি গিয়ে অ্যাটাক করছে, এটা কনভেনশনাল মেথড, ওকে। In recent years, targeting 9 terror camps across Pakistan and Pakistan-occupied Jammu and Kashmir in a retaliatory response to the Pahalgam terror attack.
আচ্ছা, অপারেশন সিন্দুর কবে হয়েছিল? 7th May 2025, ঠিক আছে। তারপর জয়েন্ট মিলিটারি অপারেশন কন্ডাক্টেড বাই ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স অ্যান্ড নেভি। আমরা মেনলি এয়ারফোর্সটাই জানি, কিন্তু আর্মি আর নেভিও কিন্তু প্রচুর ইন্টেলিজেন্স পাঠিয়েছে, তারাও সজাগ ছিল, তো সেই জন্য জয়েন্টলি এটা কন্ডাক্ট করা হয়েছে এমন বলা হচ্ছে। প্রাইমারি অবজেক্টিভ কী ছিল? এলিমিনেট হাই ভ্যালু টেরর লিডার্স অ্যান্ড ক্যাম্পস। টেররিজমের, পাকিস্তানের থেকে যে টেররিজম হয় সেই টেররিজমের যে বড় বড় মাথা এবং টেররিস্ট ক্যাম্পগুলো তাদেরকে এলিমিনেট করা। টার্গেটেড কি লিডার্স অ্যান্ড ফেসিলিটিস অফ জৈশ-এ মোহাম্মদ, লস্কর-এ তৈবা অ্যান্ড হিজবুল মুজাহিদ্দিন, এই নামগুলো জানো, ইনভলভড ইন ক্রস বর্ডার টেররিজম। নিউট্রালাইজ টেরর লঞ্চ প্যাডস, যে যে জায়গা থেকে টেররিস্ট ক্যাম্পস আছে এবং টেররিস্ট লঞ্চ প্যাডস আছে, মানে ওইখানে সব টেররিস্টরা এসে তারপর সেখান থেকে লঞ্চ করে, আমাদের বিরুদ্ধে অ্যাটাক লঞ্চ করে, সেই জায়গাগুলোকেও নিউট্রালাইজ করা, ধ্বংস করে দেওয়া। Focused on eliminating terrorist camps and launch pads used for training and preparing terrorists for infiltration into India. তারপর প্রিভেন্ট ক্রস বর্ডার টেররিজম। এগুলো দেখো মোটামুটি একই, তো তোমরা চাইলে এইখান থেকে দুটো পয়েন্ট লিখতে পারো, তিনটে পয়েন্ট বা একটা পয়েন্ট লিখতে পারো ক্লাব করে। ওকে, এম টু ডিসরাপ্ট টেররিস্ট অপারেশনস অ্যান্ড প্রিভেন্ট ফার্দার ইনফিলট্রেশন অফ মিলিটেন্টস ফ্রম পাকিস্তান অ্যান্ড পাকিস্তান অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর। যদি এই দুটো পয়েন্ট লিখে দাও, এটা না লিখলেও হবে। তারপরে সেন্ড ডেটারেন্স মেসেজ, delivered a clear message to Pakistan and terror groups that India will not tolerate cross-border terrorism and will retaliate decisively. এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে শুধু শুধু মেরে আসা নয়, একটা স্ট্রং মেসেজ দেয়া পাকিস্তানের যে সরকারকে এবং মানে পাকিস্তানের যে এস্টাবলিশমেন্ট এবং টেররিস্টরা নন স্টেট অ্যাক্টার্স, আগের দিন পড়িয়েছি, কিন্তু পাকিস্তানের যে স্টেট তারা কিন্তু এই নন স্টেট অ্যাক্টরদের সাপোর্ট করে। ওকে, তো দেখো তাদেরকেও মেসেজ দেওয়া হয়েছে যে এই ধরনের ক্রস বর্ডার টেররিজম আর সহ্য করা হবে না। এরপর কি টার্গেটেড লোকেশনস, এখানে ম্যাপটাও দিয়েছি, তোমরা যদি টার্গেটেড লোকেশনের উপরেই যদি কোয়েশ্চেন আসে বা অপারেশন সিন্দুরের উপর কোয়েশ্চেন আসে যেখানে টার্গেটেড লোকেশনটা একটু বড় করে লিখতে হবে, এই ম্যাপটা আঁকলে কিন্তু তোমরা নাম্বার পাবে। এত ভালো করে আঁকতে হবে না, জাস্ট আউটলাইনটা করে এই জায়গাগুলো একটু একটু দেখিয়ে দেবে, ঠিক আছে। Pakistan occupied Jammu and Kashmir. Key terror hideouts and launch pads in POJK were struck to prevent infiltration into Indian territory. 9 key locations were Bhavalpur, headquarters of Jaish-e Mohammed; Muridke, major base of Lashkar-e Toiba; Muzaffarabad, Hizbul Mujahiddin-er hideout; Kotli, Rawalkot, পেশাওয়ার জৈশ-এ মোহাম্মদ ক্যাম্প; সিয়ালকোট লস্কর-এ তয়বা ট্রেনিং সেন্টার; ইসলামাবাদের জৈশ-এ মোহাম্মদ ফ্যাসিলিটি; আর কোয়েটা লস্কর-এ তয়বা বেস। এইখানে দেখো ভাওয়ালপুর, এই যে মুদ্রিকে, এই যে তারপরে সিয়ালকোট, এরপরে কি গুলপুর, কোটলি, মুজাফফরবাদ, এই জায়গাগুলো সমস্ত রয়েছে এখানে। ওকে, এবার কি ওয়েপেন্স ইউজ, কি ওয়েপেন ইউজ করা হয়েছে? একটা তো রয়েছে স্ক্যাল্পের ফুল ফর্ম হচ্ছে স্টর্ম শ্যাডো এয়ার লঞ্চ লং রেঞ্জ প্রিসিশন মিসাইল বা স্টর্ম শ্যাডো। দেখো স্ক্যাল্প, এটা কিন্তু তোমাদের মিসলেনিয়াসের যে একটা থাকে না, অ্যাব্রিভিয়েশন দেয়া থাকে, ফুল ফর্ম লিখতে হয়, সেখানে আসতে পারে, আসার চান্স বলবো 30 to 40%, কারণ ওরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুধু ফুল ফর্ম দেবে এরকম না, ওরা যে এক লাইনের জিকেগুলো করে সেটা ওরা যে কোনো জায়গা থেকে করে দিতে পারে, মানে শর্ট যে 2 নাম্বারের যে জিকেগুলো করে ওরা, সেটা মিসলেনিয়াসে এভরিথিং আন্ডার দ্য সান যে কোনো জায়গা থেকে ওরা লিখে দেয়। যেগুলো ওরা ডেসক্রিপটিভ জিকে করে বা জিএস করে, সেগুলো কিন্তু ওরা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড করে, বা এমন কোনো স্ট্যাটিক ইস্যু যেটা কারেন্ট সিনারিওতে রেলিভেন্ট, সেই রকম জায়গা থেকে ওরা করে। কিন্তু যে শর্ট কোয়েশ্চেনগুলো করে সেগুলো যে ওরা কোথা থেকে করে জানি, তবুও এটা দেখে রাখবে। এটাকে এক ধরনের লং রেঞ্জ এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল
ম্যানুফ্যাকচারারকে দেখো ইউরোপিয়ান ডিফেন্স কোম্পানি আছে একজন, মিসাইল বিজনেস ডেভেলপমেন্ট এজেন্সি, তার ম্যানুফ্যাকচারারটা অত মনে রাখার দরকার নেই, টাইপটা মনে রাখবে। রেঞ্জ ওভার 500 কিলোমিটার্স, কমব্যাট ইউজ, ডিপ্লয়েড ফর প্রিসিশন স্ট্রাইক এগেনস্ট হাই ভ্যালু ফিক্সড টার্গেট ইন এনিমি টেরিটরি। ঠিক আছে, মানে এনিমি শত্রুদের এলাকায় যে হাই ভ্যালু ফিক্সড টার্গেটসগুলো আছে তাদেরকে মারার জন্য স্ক্যাল্প ইউজ করা হয়, যেমন কিছু তাদের ইনফ্রাস্ট্রাকচার, ফোর্টিফাইড পজিশন, এইসব জায়গাগুলো। গাইডেন্স সিস্টেম কি? জিপিএস, আইএনএস আর টারপ্রম। আর স্ট্র্যাটেজিক রোল, ইট এনেবলস ইন্ডিয়া স্ট্রাইক ইন পিওকে ইনফ্রাস্ট্রাকচার উইদাউট ভায়োলেটিং এলওসি। ওকে, তারপরে কি আর একটা আছে হ্যামার। হ্যামারটা হাইলি অ্যাজাইল মডিউলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ প্রিসিশন গাইডেড বম্ব। এটা কি? মিডিয়াম রেঞ্জ এয়ার টু গ্রাউন্ড বম্ব, এয়ার থেকে গ্রাউন্ডে যাবে। এটা কি? ফ্রান্সের একটা কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে, অত মনে রাখার দরকার নেই। রেঞ্জ হচ্ছে 60 to 70 কিলোমিটার্স। কি ফিচার্স কি? মডিউলার ডিজাইন দ্যাট ক্যান বি ইকুইপড উইথ জিপিএস, ইনফ্রারেড, লেজার গাইডেন্স ফর ভেরিয়াস টার্গেটস। বুঝতে পারলে? এতগুলো জিনিস দিয়ে গাইডেড হতে পারে, মেকিং ইট এফেক্টিভ ফর বোথ স্টেশনারি অ্যান্ড মুভিং টার্গেটস। সেই জন্য কি স্টেশনারি টার্গেটকেও অ্যাটাক করতে পারে, মুভিং টার্গেটকেও অ্যাটাক করতে পারে। ওয়ারহেড কি? 250 কেজি ক্লাস, ক্যান বি ইউজ ফর বাঙ্কার বাস্টিং। যে আর্মির যে বাঙ্কারগুলো হয় সেগুলোকে বাস্ট করার জন্য বা ফ্র্যাগমেন্টেশনের জন্য ইউজ করা যেতে পারে। স্ট্র্যাটেজিক রোল, ক্রুশিয়াল ফর টার্গেটিং মোবাইল টেররিস্ট ক্যাম্পস, ভ্রাম্যমান যে টেররিস্ট ক্যাম্পসগুলো রয়েছে সেগুলো। সরি, এরপর আসছে কি লয়টারিং মিউনিশন, কামিকাজে ড্রোন, সুইসাইড ড্রোনস, মানে নিজেরাই ফেটে যায়, এবং যেখানে গিয়ে ফাটে সেখানে একটা ব্লাস্ট মতো হচ্ছে। রিয়েল টাইম ইন্টেলিজেন্স, সার্ভিলেন্স, রিকনেশনস এগুলো গ্যাদার করে। অটোনমাস টার্গেটিং, স্ট্রাইক ক্যাপাবিলিটি, লো রাডার সিগনেচার, এইগুলো একটু দেয়া রয়েছে, এগুলো দেখে নেবে, কিন্তু মেনলি কী কী ওয়েপেন ইউজ করা হয়েছিল সেগুলো মনে রাখবে, আর তার টাইপটা কি সেটা মনে রাখবে। ঠিক আছে, এইটাই ইম্পর্টেন্ট বেশি। আর হচ্ছে কি রাফাল ফাইটার জেট। Dassault Rafale is a 4.5 generation multi-role combat aircraft designed by Dassault Aviation, serving as a critical asset for French Air Force and Navy. India enhanced its air combat capabilities by procuring 36 Rafales, with deliveries expected to be completed by 2022. মানে বর্তমানে আমাদের কাছে 36টা রাফাল আছে। কি ফিচার্স কি দেখো, এখানে কিছু কিছু দেয়া রয়েছে, এত মনে রাখার দরকার নেই। এরপর নিড ফর অপারেশন সিন্দুর, দরকার কি ছিল? erosion of credible deterrence. The Balakot strike deterrence was undermined by the Pahalgam attack. আগেও তো ওরা অ্যাটাক করেছে, তার বদলে আমরা কাউন্টার অ্যাটাক করেছি, বালাকোট স্ট্রাইক করেছিলাম আমরা, কিন্তু ওরা আবার পেহেলগামে অ্যাটাক করলো। তাহলে কি বালাকোটে যে আমরা করেছিলাম সেটাকে ওরা আন্ডারমাইন করলো, আমাদের অপমান করলো, তোদেরকে আবার দেখিয়ে দেওয়ার জন্য আর একটা অ্যাটাক করা, এবং বালাকোটের চেয়ে বড় অ্যাটাক করা দরকার ছিল। লিমিটস অফ এভিডেন্স বেসড ডিপ্লোমেসি। এর আগে কি হয়েছে, অনেকবার ইন্ডিয়া এভিডেন্স দিয়েছে যে না পাকিস্তানের মাটি থেকেই আমাদের বিরুদ্ধে টেরর অ্যাটাক লঞ্চ হচ্ছে, অনেক ডোজিয়ার দিয়েছে। যখন আমাদের এখানে 26/11 হলো, পাঠানকোট অ্যাটাক হলো, সব কিছু, কিন্তু কোনো রকম অ্যাকশন ওরা নিতে পারেনি, এখনও বহাল তবিয়াতে রয়েছে, পাকিস্তান হচ্ছে জঙ্গিদের আতুর ঘর। তো সেই জন্য এইরকম একটা ডিসাইসিভ স্টেপ নেওয়া দরকার ছিল। তারপর অ্যাসার্টিভ স্ট্র্যাটেজিক সিগন্যালিং, ইন্ডিয়া নিডেড টু সেন্ড ক্লিয়ার মেসেজ, ইন্ডিয়াকে একটা অ্যাগ্রেসিভ মেসেজ দিয়েছে বোথ ডোমেস্টিক্যালি অ্যান্ড ইন্টারন্যাশনালি দ্যাট ক্রস বর্ডার টেররিজম উড প্রভোক ডিরেক্ট মিলিটারি রেসপন্স। এক্সপোজার টু পাকিস্তান নিউক্লিয়ার ব্লাফ, পাকিস্তান সবসময় বলে আমাদের কাছে নিউক্লিয়ার আছে, আমাদের কাছে নিউক্লিয়ার আছে, তো ইন্ডিয়া কি অ্যাটাক করে দেখিয়ে দিল যে নিউক্লিয়ার থাকলেই যে ওরা পাল্টা অ্যাটাক করতে পারবে, নিউক্লিয়ার চালনা করতে পারবে এমন নয়। ঠিক আছে,
এই যে একটা নিউক্লিয়ারের জুজু দেখানো, সেইটা ইন্ডিয়া থামিয়ে দিল। আর কি সরি, এই অ্যাটাকের পর যে সরকার আছে তার উপরে কিন্তু পলিটিক্যাল প্রেশার তৈরি হচ্ছিল যে কিছু একটা জবাব দেয়া হোক, তো সেই জন্য সে জবাব দিল এইভাবে। সিগনিফিকেন্স, গুরুত্ব, ফার্স্ট ইউজ অফ লয়টারিং মিউনিশন, ইন্ডিয়ান নেভি ডিপ্লয়েড লয়টারিং মিউনিশন, মানে ওই কামিকাজে ড্রোনগুলো ফর দ্য ফার্স্ট টাইম, দেখাচ্ছে যে কতটা অ্যাডভান্সমেন্ট হয়েছে আমাদের ডিফেন্সে, ঠিক আছে। ইন্টার সার্ভিস কোঅর্ডিনেশন, মানে আর্মি, এয়ারফোর্স, নেভি তাদের যে কোঅর্ডিনেশনটা সেটাও দেখাচ্ছে। হাইলাইটিং ইন্ডিয়াস টেকনোলজিক্যাল অ্যান্ড অপারেশনাল সিনার্জি, measured non-escalatory retaliation, India's response was precise, focused, non-escalatory, targeting terrorist camps। এই যে ইন্ডিয়া পার্টিকুলারলি ওখানে গিয়ে টেররিস্ট ক্যাম্পগুলোকেই মেরে এসছে, না ওরা পাকিস্তান মিলিটারিকে ডিরেক্টলি অ্যাটাক করেছে, না পাকিস্তান সিভিলিয়ানকে ডিরেক্টলি অ্যাটাক করেছে। আমরা কি করেছি, শুধুমাত্র তাদের মিলিটারি ক্যাম্পগুলোকে ধ্বংস করেছি, টেররিস্ট ক্যাম্পগুলোকে ধ্বংস করেছি, না আমরা মিলিটারি ক্যাম্পে অ্যাটাক করেছি, না আমরা মিলিটারি কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করেছি, না আমরা ওখানকার সিভিলিয়ানসদের মেরেছি, কোনো সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করিনি, আমরা এগুলো করিনি, ঠিক আছে। তো এটা কি মেজার্ড অ্যান্ড নন এসকেলেটরি। অ্যাসারশন অফ সেলফ ডিফেন্স রাইটস, আমাদের নিজেদের রক্ষা করার যে অধিকার আছে সেটা আমরা দেখালাম। ডেটারেন্স এগেইনস্ট টেরর ইনফ্রাস্ট্রাকচার, by targeting terror groups protected by state actors, the operation sent a strong deterrence message against harboring or supporting terror activities. ইন্ডিয়া বহুকাল ধরে পাকিস্তান যে স্টেট, যে রাষ্ট্র, তাকে বলে আসছে যে আপনাদের মাটিতেই টেররিস্টরা জন্ম নিচ্ছে, তারা ট্রেন্ড হচ্ছে, তারা বড় হচ্ছে, আপনাদের মাটি থেকেই আমাদের দিকে অ্যাটাক করছে, আপনারা কোনো স্টেপ নিন। পাকিস্তানও একই কথা বলে, দেখবে তুমি পাকিস্তানের যে কোনো জায়গাতে তুমি যে কোনো লিডার বা সাধারণ মানুষের সাথে কথা বলো, তারা বলবে যে টেররিজমের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি, মানে ওরা নিজেদের ভিকটিম অফ টেররিজম বলে। এবং তার ফলে কি হয়, আমেরিকা, তারপর আরও বড় বড় দেশগুলো ওদেরকে টাকা পয়সা দেয়, অস্ত্র দেয়, মানে ওদের যে সরকার তাকে টাকা পয়সা দেয়, অস্ত্র দেয়, যে আপনারা এই টাকা নিন, এই অস্ত্র নিন, নিয়ে আপনাদের মাটিতে যে টেররিস্ট ক্যাম্পসগুলো আছে তাদেরকে ধ্বংস করুন। পাকিস্তান সরকার কি করে, সেই টাকা, সেই সাহায্য, সেই অস্ত্রগুলো নিয়ে টেররিস্টদেরই দিয়ে দেয়। সুতরাং বুঝতে পারছো যে কীরকম একটা গোলকধাঁধায় ফেসে রয়েছে। তো এমতো অবস্থায় ইন্ডিয়া তখন কি দেখালো, যে আপনারা যদি স্টেপ না নেন আমরা নেব, আপনারা যদি টেররিস্টদের এলিমিনেট না করেন আমরা করব, এইটা ইন্ডিয়া দেখিয়ে দিল, ঠিক আছে। এবার গ্লোবাল ইমপ্লিকেশন, গ্লোবাল ইমপ্লিকেশনটা পড়বো, চ্যালেঞ্জেস কী কী ছিল সেটা পড়বো, আর তারপর ওয়ে ফরওয়ার্ড করবো, ঠিক আছে। তাহলে আমাদের এই টপিকটা হয়ে যাবে। ইন্টারন্যাশনাল রেসপন্স আর কি, বা অপারেশন সিন্দুরের পর ইন্টারন্যাশনালি কী কী চেঞ্জ হলো সেইটা একটু দেখি। রিডিফাইনিং কাউন্টার টেররিজম নর্মস, কাউন্টার টেররিজমের আগে যে একটা অলিখিত নিয়ম, অলিখিত একটা পদ্ধতি ছিল, সেটাকে ইন্ডিয়া রিডিফাইন করলো। দ্য অপারেশন লেজিটিমাইজেস কনভেনশনাল মিলিটারি ফোর্স এগেইনস্ট সাব কনভেনশনাল টেরর থ্রেটস। বুঝতে পারলে? অন্য দেশের নন স্টেট অ্যাক্টরদের এলিমিনেট করার জন্য আমরা স্টেট অ্যাক্টার্স মানে মিলিটারি, লেজিটিমেট মিলিটারিকে পাবলিক অ্যাকনলেজমেন্টের সাথেই আমরা ইউজ করছি। এতদিন আমরা কি করতাম, ওই যে সাইঅপসগুলো করতাম, হেন তেন এদের যে এজেন্টস তাদের দিয়ে, যেমন ওই যে বেবি সিনেমাটা দেখেছো, ওইখানে যেরকম দেখাচ্ছিল, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা ইউজ করতাম, ওগুলো কি নন কনভেনশনাল, কিন্তু মিলিটারি ইউজ করা ইজ কনভেনশনাল, তো মিলিটারিকে আমরা ইউজ করলাম। রিশেপিং গ্লোবাল কাউন্টার টেরর ডকট্রিনস, ইরোশন অফ ইন্টারন্যাশনাল মিডিয়েশন স্পেস, এতদিন অবধি
থার্ড পার্টিরা এসে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে মিডিয়েশন করতো, এখন ইন্ডিয়া সেই থার্ড পার্টি মিডিয়েটারের জায়গাটাই শেষ করে দিল, বললো এটা বাইল্যাটারাল ব্যাপার, আমরা বুঝে নেব। সেই জন্য দেখবে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার কিন্তু বলছে, নিজেই বলছে যে আই স্টপড আ ওয়ার, আই স্টপড আ নিউক্লিয়ার ওয়ার, I spoke to India, I spoke to Pakistan, I said this and that, কিন্তু ইন্ডিয়া কিন্তু একবারও অ্যাকনলেজ করছে না যে আমরা ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে যুদ্ধ থামিয়েছি, কারণ ইন্ডিয়া পাত্তা দিতে চাইছে না। ঠিক আছে, India's assertive stance signals diminishing reliance on third-party mediators, reinforcing its strategic autonomy in regional conflict। এটাই অনেকে হয়তো বলবে যে ডোনাল্ড ট্রাম্প যে বললো ইন্ডিয়া তো কোনো রেসপন্স করলো না, এটা কি সত্যি? ডোনাল্ড ট্রাম্প কি ফোন করেছিল? নরেন্দ্র মোদী কি ডোনাল্ড ট্রাম্পের কথায় ভয় পেয়ে গিয়েছে? কোনো রকম কোনো রেসপন্স আসছে না আমাদের সরকারের থেকে, এবং এটাই সঠিক, মানে জাস্ট পাত্তা দিচ্ছি না, তোমার কথাটাকে ডিনাই করা বা অপোজ করার মতো গুরুত্বও দিচ্ছি না, এবং এটাকেই ডিপ্লোম্যাসি বলে। ডিপ্লোম্যাসির বাংলা কিন্তু কূটনীতি, কূটনীতি। ঠিক আছে, তো এটা কখনোই একেবারে সব কথা সামনে এসে অনেস্টলি বলে দেবো যা হয়েছে সেরকম কিন্তু কখনোই হবে না, এটা কূটনীতি। এখানে অনেক কথা বলা হবে, অনেক কথা না বলা হবে, যে কথাগুলো বলা হবে তার নানা রকম মানে বের করা হবে, যে কথাগুলো বলা হবে না তারও কিন্তু একটা মানে আছে। Doctrinal influence on democracies. Other nations grappling with cross-border terrorism may adopt similar proactive military postures inspired by India's precedents. অন্যান্য যে দেশগুলো আছে যেখানে ক্রস বর্ডার টেররিজম হচ্ছে তারাও হয়তো ইন্ডিয়ার থেকে ইন্সপায়ার্ড হবে। Turbulence in South Asian geopolitics. সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার যে জিওপলিটিক্স টোটাল ম্যাপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। টোটাল যে ম্যাপ মানে জিওপলিটিক্সের যে টোটাল গেমটা সেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে একটা মন্থন হচ্ছে। ইন্ডিয়া পাকিস্তান রিলেশনস ফার্দার deteriorated, reducing the scope for diplomatic dialogue and regional cooperation. China's recalibrated strategy. Beijing may either deepen its strategic alignment with Pakistan or reassess its military calculus in the India-China-Pakistan triangle. দেখো এখানে বলছে চায়না হতে পারে পাকিস্তানকে এবার আরও সাপোর্ট করবে ইন্ডিয়ার এগেনস্টে যাওয়ার জন্য, অথবা চায়না দেখবে যে পাকিস্তান মিলিটারি ওয়াইজ অনেক উইক, তো আমাদের এতটাও পাকিস্তানকে হেল্প করা উচিত না, এতটাও ওদের উপর নির্ভর করা উচিত না, রাদার আমরা রিক্যালিব্রেট করব, ইন্ডিয়া পাকিস্তানকে ব্যালেন্স করে চলার চেষ্টা করব। UN Security Council discourse triggers fresh debate under Article 51 on the legality and limits of preemptive and retaliatory strikes in self-defense against non-state actors. UN সিকিউরিটি কাউন্সিলেও আলোচনা হবে, স্পেশালি ওদের যে আর্টিকেল 51 আছে সেখানে কি আছে, এই যে প্রিএমটিভ অর রিটালিয়েটরি স্ট্রাইকস। প্রিএমটিভ মানে আমরা আগে থেকে জানি আমাদের বিরুদ্ধে অ্যাটাক হবে, সেই জন্য আমরা পাল্টা অ্যাটাক লঞ্চ করে দেবো। রিটালিয়েটরি মানে আগে থেকে আমাদের অ্যাটাক হয়ে গেছে, তার উত্তরে আমরা পাল্টা স্ট্রাইক করব। এটা কতখানি বৈধ সেটা নিয়ে আবার বিচার হবে। চ্যালেঞ্জেস আফটার অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুরের পরে কী কী চ্যালেঞ্জ রয়েছে বর্তমানে ভারতের কাছে? মিলিটারি এসকালেশন রিস্ক, পাকিস্তান যে কোনো সময় অ্যাটাক করতে পারে, মিলিটারি এসকালেশন হতে পারে, যেখান থেকে ফুল ফ্লেজেড ওয়ার হতে পারে। যদি ফুল ফ্লেজেড ওয়ার হয় এবং সেখানে যদি চায়না সাপোর্ট করা শুরু করে দেয় পাকিস্তানকে, তাহলে চায়না কিন্তু আমাদের থ্রু আউট দ্য নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন বর্ডার যে কোনো জায়গা থেকে অ্যাটাক করতে পারে। পাকিস্তান শুধু একটা জায়গা থেকে অ্যাটাক করবে, সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট। আর যদি জলপথে অ্যাটাক করার সাহস দেখায় তাহলে ওয়েস্টার্ন ইন্ডিয়াতে করবে। কিন্তু চায়না যদি করে তাহলে কত বড় জায়গা থেকে করবে, দেখো চায়না যদি করে তাহলে নর্থ ইস্ট ইন্ডিয়াতে করবে, নর্দার্ন ইন্ডিয়াতে করবে, আবার জলপথে এসে ইস্টার্ন ইন্ডিয়াতেও করতে পারে।
তো এত বড় জায়গা জুড়ে চায়না, তাহলে কি টু ফ্রন্ট ওয়ার হয়ে যাবে, পাকিস্তানের সাথেও লড়তে হবে, চায়নার সাথেও লড়তে হবে, সেটা আমাদের জন্য কাম্য নয়। আমরা কোনো রকম যুদ্ধ চাইছি না, এখনো বলছি আমরা কোনো রকম যুদ্ধ চাইছি না, ভারত কোনো যুদ্ধ চাইছে না। আর একটা জিনিসও বোঝার চেষ্টা করো, পাকিস্তান দেশটাই তৈরি হয়েছিল ভারতের বিরোধিতা করে, সেটা ধর্মের ভিত্তিতে হোক, পলিটিক্যাল মাইলেজ গেইন করার জন্য হোক, যাই হোক, ভারতের বিরোধিতা করার জন্য পাকিস্তান তৈরি হয়েছিল। ওখানকার লোক, ওখানকারের মেন্টালিটি এমন হচ্ছে যে ভারতকে যে করে হোক হারাতে হবে। ওখানকার যে স্টেট মানে যে রাষ্ট্র, তারও মেন্টালিটি ওই, সাধারণ মানুষেরও মেজরিটির মেন্টালিটি ওই। ওখানে কি বলেছিল, ভারত যখন নিউক্লিয়ার পাওয়ার হলো, ওরা বলেছিল ঘাস কাকে রেখেঙ্গে লেকিন বম বানাকে ছোড়েঙ্গে, মানে আমরা ঘাস খাবো কিন্তু আমরা বোম বানাবো। কিন্তু অপরদিকে ভারতবর্ষের কিন্তু সেটা ফিলোসফি নয়। ভারতবর্ষ একটা দেশ, ইন্ডিয়া, বর্তমান যে মডার্ন ইন্ডিয়া, সেও একটা লেজিটিমেট দেশ, তার প্রচুর জনসংখ্যা, প্রচুর ইস্যু আছে। আমাদের হয়তো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যেমন স্বচ্ছ ভারত অভিযান, ওটা ছিল একটা বড় প্রায়োরিটি। এরপরে কি আসছে, ইকোনমিক গ্রোথ রয়েছে, আমাদের যে আনএমপ্লয়মেন্ট ইস্যু রয়েছে সেগুলো রয়েছে, ভারতের হাতে অনেকগুলো ইস্যু আছে। তো যদি ফুল ফ্লেজেড ওয়ার শুরু হয় তাহলে ভারতের যে একটা মোমেন্টাম গেইন হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা আটকে যাবে। তাই ইন্ডিয়াও ফুল ফ্লেজেড ওয়ার চাইছে না এই মুহূর্তে। ডিপ্লোম্যাটিক টাইটরোপ, India must balance military assertiveness with global expectations of restraint while maintaining the trust and support of key partners like US and France. আচ্ছা, ভারতকে সবসময় কিন্তু একটা রেসপন্সিবল দেশ বলা হয়। পাকিস্তান ইজ এ রোগ স্টেট, সবাই জানে, কিন্তু ভারত হচ্ছে একটা রেসপন্সিবল স্টেট। ইটস লাইক যে তোমাদের ক্লাসে যে একটা ডিসিপ্লিন ছেলে আছে আর একটা প্রচণ্ড রাউডি ছেলে আছে। তো রাউডি ছেলেটার থেকে কারোর এক্সপেকটেশন নেই, কিন্তু যে ডিসিপ্লিন ছেলেটা তার থেকে প্রচুর এক্সপেকটেশন। সে যদি রেগেও যায়, সে যদি তার স্বভাব বিরুদ্ধ কিছু করেও, তবুও যেন সেটা বাড়াবাড়ির পর্যায়ে না যায়, বুঝেছ? তারপরে ইভলভিং টেররিস্ট থ্রেটস, টেরর গ্রুপস এবার কী করবে, তারা আরও সজাগ হয়ে যাবে। তারা হয়তো ক্রস বর্ডার টেররিজম ডিরেক্টলি অ্যাটাক করবে না, কিন্তু সাইবার স্পেসটাকে কাজে লাগাবে, ভারতের বিরুদ্ধে প্রপাগান্ডা করবে, ভারতের ভিতরে কমিউনাল আনরেস্ট শুরু করবে, এই জিনিসগুলো হবে, ঠিক আছে? ইন্টারনাল ডিস্টারবেন্স, ভারতের ভিতরেই ইন্টারনাল ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করবে। ইন্টারনাল সিকিউরিটি ভালনারেবিলিটিস, যেটা বললাম, র্যাডিক্যালাইজেশন, ক্রস বর্ডার ইনফিলট্রেশন, সাইবার অ্যাটাক, আরবান টেররিজম, লোন উলফ অ্যাটাক, এই জিনিসগুলো শুরু হবে। পাকিস্তানস প্রপাগান্ডা লেভারেজ, এই যে পাকিস্তানে গিয়ে অ্যাটাক করলো ভারত, এখানে কিন্তু পাকিস্তানের সিভিলিয়ানদের অ্যাটাক করেনি, কিন্তু তবুও পাকিস্তান এই ঘটনাটাকে কাজে লাগিয়ে কি করবে, ইন্টারন্যাশনাল ফোরামে নিজেদের ভিকটিম বলে দাবি করবে। আগেও যেটা আমি বলেছিলাম যে ওরা সবসময় নিজেদেরকে ভিকটিম বলে দাবি করে সব জায়গায়, সেটাই করবে। ইসলামাবাদ may exploit the operation to portray India as the aggressor, consolidate domestic unity and push a victimhood narrative internationally. Sorry. Way forward, post Operation Sindoor strategy, তাহলে এবার আমাদের কি করা উচিত? কোডিফাই ইন্ডিয়াস কাউন্টার টেরর ডক্ট্রিন, ইন্ডিয়ার কাউন্টার টেরর ডক্ট্রিনকে কোডিফাই করা উচিত, মানে স্পষ্টভাবে বলা উচিত যে আমরা কিভাবে কাউন্টার টেররকে হ্যান্ডেল করব। ফর্মালি আর্টিকুলেট আ ন্যাশনাল ডক্ট্রিন আউটলাইনিং ইন্ডিয়াস রেসপন্স টু ক্রস বর্ডার টেরর। প্রোঅ্যাক্টিভ স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, own and shape global narrative by presenting India's action as lawful deterrence under international norms, particularly Article 51 of UN Charter. ওই যে বললাম, আর ইন্ডিয়া যেন শুধুমাত্র এই অ্যাটাকটাই নয়, অ্যাটাকটাতে সাকসেসফুল হয়েছে হুইচ ইজ ফাইন, সেটাই কাম্য, কিন্তু নিজেদের কেসটাকে ইন্টারন্যাশনাল ফোরামে যেন ভালো করে প্রেজেন্ট করতে পারে, পাকিস্তানকে যেন কোনো রকম ভিকটিমহুড কার্ড খেলার সুযোগ না দেয়া হয়, ঠিক আছে?
fortify homeland security architecture, upgrade border surveillance, integrate intelligence through fusion centers, strengthen local policing, এইগুলো তো করতেই হবে। সেফগার্ড সোশ্যাল কোহিশন, ভারতবর্ষে দেখো কমিউনাল টেনশনটা কিন্তু বর্তমানে খুব বেশি, সাম্প্রদায়িক বিরোধিতা, তো ভারতের উচিত সামাজিক বন্ধন সৃষ্টি করা, ঠিক আছে, যাতে বাইরের কেউ আমাদের মধ্যে যে ফল্ট লাইনগুলো আছে, আমাদের মধ্যে যে ফাটলগুলো আছে, চিরগুলো আছে, সেগুলো সুযোগ না নিতে পারে, ঠিক আছে। প্রিভেন্ট কমিউনাল পোলারাইজেশন, পোস্ট অ্যাটাকস থ্রু সুইফট মেসেজিং, লিগাল অ্যাকশন এগেনস্ট হেট স্পিচ অ্যান্ড কমিউনিটি আউটরিচ প্রোগ্রামস, লেভারেজ ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল, sustain global pressure on Pakistan by utilizing India's growing geopolitical and economic influence through G20, Quad, SCO, UNSC engagements. India কি ইকোনমিক্যালি পাকিস্তানের থেকে স্ট্রং, ইন্ডিয়ার যে ইমেজ সেটাও ভালো, রেসপন্সিবল ইমেজ, আর কি ইন্ডিয়া মিলিটারি দিক থেকেও স্ট্রং, তো সেইগুলোকে কাজে লাগিয়ে নিজেদের ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল করা উচিত। Ensure military diplomatic readiness. Ensure military diplomatic readiness. Maintain high preparedness for counter-escalation and reinforce deterrence through calibrated force posture and war gaming. মানে এই যে মিলিটারির দিক থেকেও রেডি থাকতে হবে, ডিপ্লোম্যাসির দিক থেকেও রেডি থাকতে হবে, ঠিক আছে। তো খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এই ক্লাসটা হয়ে গেল। দেখো এখানে কিন্তু প্রচুর জিনিস লেখা আছে, তোমরা, আমি সবসময় বলি আমি তোমাদের পড়াচ্ছি পরীক্ষার জন্য কি কি জানা দরকার সেই হিসাবে, টপিক ওয়াইজ আমি একটা টপিক পড়াচ্ছি, তোমরা পরীক্ষায় কিন্তু টপিকের উপর লিখবে না, তোমরা কোয়েশ্চেনের আনসার লিখবে, ডিফারেন্সটা বোঝো। আমি তোমাদের একটা টপিক পড়াচ্ছি, তোমরা পরীক্ষার সময় উত্তর লিখবে, এটা কিন্তু কোনো কিছুর উত্তর না, কিন্তু উত্তর লেখার জন্য যা মাল মেটেরিয়াল সব এখানে রয়েছে, ঠিক আছে। তো পরীক্ষার সময় কোয়েশ্চেনটা ভালোভাবে পড়বে, কিভাবে কোয়েশ্চেনের আনসার করতে হয় সেই নিয়ে একদম প্রথম দিকে, আমাদের কোর্সের একদম প্রথম দিকে ক্লাস রয়েছে, সেগুলো দেখবে, যে কোয়েশ্চেন পড়ে উত্তর কি হবে সেটাও সাজানো নিজের মাথায়। হয়ে গেল এই ক্লাসটা এই অবধি থাকলেও, থ্যাংক ইউ সো মাচ।